আমরা ব্যায়ামবীর শ্রী পঙ্কজ প্রকাশের কাছে একটি প্রশ্ন জানতে চাইছি। ব্যায়াম করা আর ব্যায়াম শিখে শরীরকে চালনা করা, তার সাথে মারপিটের কি কোনো সম্পর্ক আছে? কি বলছেন আপনি এসব কথা? ব্যায়াম করবে অথচ মারপিট করবে? না না, এসব মানে অবান্তর কথা এগুলো। কারণ ব্যায়াম করে যারা তারা মারপিটের জন্য করে না, নিজেকে বাঁচানোর জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্যে ব্যায়াম করে। 2 নম্বর হলো ব্যায়াম করলে পরে শরীর সুস্থ থাকে, শরীরে অন্যান্য রোগ আক্রমণ করতে পারে না, তার জন্যে ব্যায়াম করা। কিন্তু ব্যায়াম করার জন্যে মারপিট করে তো কোনো প্রশ্নই ওঠে না এইসব কথা। এইসব কথা আপনাদের কে বলে এইসব কথা? আমার তো মানে আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু যারা বলে তারা অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত মূর্খ এইসব কথা বলে। নমস্কার, NE24 চ্যানেলের পক্ষ থেকে আমি বর্ণালী মিশ্র আজকে চলে এসেছি আপনাদের সামনে এক বিশেষ সাক্ষাৎকার পর্ব নিয়ে। শরীর আমাদের অত্যন্ত মূল্যবান, আমরা জানি, কিন্তু সেই শরীরকে ঠিক রাখতে তার জন্যে নিয়মিত একটা না একটা কিছু অধ্যবসায় তো করতেই হয়, যা হয়তো আজকাল আমরা করি না। যারা করে থেকেছেন তাদেরই মধ্যে প্রবাদ প্রতিম এক বিশেষ ব্যক্তিত্ব আমরা সবাই চিনি, আমাদের সববার প্রিয় বরাক ভ্যালি তথা আসাম তথা ভারতবর্ষের গৌরব শ্রী পঙ্কজ পুরকায়স্থ মহাশয়ের বাড়িতে এই মুহূর্তে আমরা চলে এসেছি। চলুন আজ আমরা ওনার শ্রীমুখ থেকে জানবো ওনার ব্যায়ামের জীবনে ওনার কি কি প্রেরণা এবং কি কি কীর্তি রয়ে গেছে, যাতে আমরা আজকে গৌরব অনুভব করছি। নমস্কার আপনাকে। নমস্কার। NE24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শিলচর থেকে আপনি আসাম, তা থেকে ভারতবর্ষে, তার বুকে আপনি অ্যাজ এ বডি বিল্ডার বা সহজ বাংলায় ব্যায়ামবীর হিসেবে আপনি খ্যাত। আমি এটাই জানতে চাইবো যে এই ক্ষেত্রে আপনার আসার জন্যে কি কারণ বা কি প্রেরণা, বা কেন আপনি এই রাস্তাটাই বেছে নিলেন? আসলে 1954 ইংরেজিতে যখন আমি প্রথম শিলচরে আসি, তখন শারীরিক দিক দিয়ে আমি একটু অন্যরকম ছিলাম, মানে দুর্বল ছিলাম বলা যায়। আমি মামার বাড়িতে থাকতাম, ডক্টর DN ভট্টাচার্য, উনি আমার মামা ছিলেন। মামার এখানে থাকার পরে মামা অনেক মানে হোমিওপ্যাথিক ডক্টর, উনি আমাকে ট্রিটমেন্ট করতেন। তো একদিন আমাকে বললেন যে তুই একটা কাজ কর, তুই ব্যায়াম শুরু করে দে, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। তো তখন RR দাস, রাধারমন দাস বলে একজন মানে ভদ্রলোক, উনি GC কলেজের কাঁঠাল গাছের নিচে উনি বাচ্চা সবাইকে ব্যায়াম শিখাতেন। তো যেহেতু মামার সাথে ওনার পরিচয়, তো মামা একদিন ডেকে বললেন যে ওকে নিয়ে যাও তোমার এখানে, ও ব্যায়াম শুরু করুক। তো আমি গেলাম। যাওয়ার পরে উনি আমাকে ওই লাঠি খেলা, তীর ধনুক খেলা, তারপর মাঠে এমনি খোলা মাঠে এমনি ব্যায়াম যেগুলো, মানে ওই সহজ ব্যায়াম যেগুলো, ওইগুলো করাতেন। তো প্রকৃতপক্ষে আমার ব্যায়ামের হাতে করি কিন্তু RR দাসের কাছে। পরবর্তী সময়ে শিলচর জাতীয় ব্যায়াম বিদ্যালয়ে ওইখানে সুধীর পাল ছিলেন। সুধীর পালও ওই RR দাসেরই ছাত্র। তো আমি একদিন গিয়ে বললাম যে সুধীরদা, আমি দাদা ডাকতাম, সুধীরদা আমাকে যদি একটু ব্যায়াম বিদ্যালয়ে, বললেন ঠিক আছে আয়, চলে আয়। তো আমি পরের দিন গেলাম। পরের দিন গিয়ে সুধীরদা বললেন যে ক্লাবের ভেতরে ঢুকতে পারবি না, এইখানে মাঠের মধ্যে তোমাদের ব্যায়াম। তো মাঠের মধ্যেই আমরা ব্যায়াম করতাম নানা ধরনের। 1961 ইংরেজিতে প্রথম ইনস্ট্রুমেন্ট শুরু করলাম, এবং এরপরে প্রথম শিলচরে মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে তখন নববর্ষ উদযাপন হতো, এবং সেইখানে আমি কম্পিটিশন করি এবং কাছাড় শ্রী কম্পিটিশন, প্রথম আমি কাছাড় শ্রী পাই। 1967-এ জোরহাট কম্পিটিশনে মন্তুষ রায় ছিলেন জাজ। উনি ডিক্লেয়ার দিলেন যে পঙ্কজ পুরকায়স্থ আসাম শ্রী টাইটেল হোল্ডার। এবং 1967-এ এই যে প্রথম
আসামে আর এর আগে কোনো কম্পিটিশন হয়নি, মানে এইভাবে কম্পিটিশন হয়নি যেখানে আমি প্রথম 67 আসাম সি পেলাম। তারপরে 1968-এ এবং 1970-তে তিনবার আমি আসাম সি পেয়েছি। রাউরকেল্লাতে কম্পিটিশন হবে, সেখানে আসাম থেকে সিলেকশন পেলাম যে আমি রাউরকেল্লা কম্পিটিশনে যাব। রাউরকেল্লা কম্পিটিশনে ওই ইয়ে ছিলেন আমাদের ম্যানেজার ছিলেন, টিম ম্যানেজার, উনি বললেন চলো আজকে রাউরকেল্লাতে আমরা রাউরকেল্লা কম্পিটিশন করে আসি। রাউরকেল্লাতে গেলাম, সেখানে খুব মানে বিরাট এরিয়া এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে কম্পিটিটার এসছে। তো রাউরকেল্লা কম্পিটিশনে তখন কম্পিটিশন চলছে, সেই কম্পিটিশনে একটার পর একটা পৌজ যারা দিচ্ছে আমি অপোজিট পৌজগুলো দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা পৌজের যতজন কম্পিটিটার যে কম্পিটিশনের সাথে আমি করছি, ওরা যদি ফ্রন্টে পৌঁছ দেয় আমি ব্যাকে পৌঁছ দিয়ে যাচ্ছি, একটার পর একটা পৌঁছ দিচ্ছি। মনতোষ রায় বলছেন বাহ ছেলেটা তো কি ভালো অপোজিট ডিরেকশনের পৌঁছগুলো দিচ্ছে এবং এত ভালো দিচ্ছে আমি শুনেছি, কিছু বলিনি তখন। তারপরে কম্পিটিশনে ডিক্লেয়ার হলো যে আমি গ্রুপ 3rd হয়েছি। তারপর মাসলস কম্পিটিশন, মাসলস মানে মনতোষ রায় একমাত্র ব্যক্তি ছিলেন ওয়ার্ল্ডের মধ্যে যার শরীরে একসাথে 262টা মাসলস শো হতো, বেরিয়ে যেত ওয়ার্ল্ড কম্পিটিশনে, যখন উনি বিশ্বশ্রী পেলেন আর কি। তো উনি বলছেন আমি একটার পর একটা পোজ দিয়েছি। তারপর পৌজের সময়ও মলয় মানে পোজ দিচ্ছে, মলয়ের এগেনস্টে আমি অন্য পোজ দিয়ে যাচ্ছি। আর উনি ওইখান থেকে বলছেন বাবা ছেলেটা প্রচণ্ড নড়াইছ, এত সুন্দর একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে এবং অপোজিট ডিরেকশনের পোজগুলো দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তারপরে কম্পিটিশন শেষ হলো, কম্পিটিশন শেষ করে তখন ওইখানে মুকুল বোস বলে এয়ারফোর্সের মানে এয়ার ফোর্সের একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন, উনি ওই জাজ হয়ে এসছেন এয়ারফোর্স থেকে। তো উনি আমাকে ডেকে বললেন পঙ্কজ তুমি পোজ কার কাছ থেকে শিখেছো? আমি বললাম কার কাছ থেকে মানে? আমি তো মনোজদার কাছ থেকে শিখেছি। মনোজদা বললেন এই কী বলছো তুমি সব? আমি বললাম হ্যাঁ আপনার কাছ থেকেই তো, কারণ আপনার অ্যানাটমির বইয়ে যতগুলো ডক্টরের অ্যানাটমির বইয়ে যতগুলো ছবি আছে সবগুলো আপনার ছবি এবং সবগুলো প্রত্যেকটা আপনার পৌজের ছবি, এবং সেই পৌজগুলো আমি দেখে প্র্যাকটিস করেছি, শিখেছি। তারপর 2002-এ আসাম আবার কম্পিটিশন করলাম, 2002-এ আসাম কেশরী কম্পিটিশন করলাম, সেখানেও আমি প্রাইজ পেলাম। এইভাবে কম্পিটিশন করতে করতে আমি কিন্তু যতবার আমি কম্পিটিশনে গেছি আমি কোনোবার খালি হাতে আসিনি, একবারও আসিনি খালি হাতে। প্রত্যেকটা ব্যাপারে আমার একটা প্রাইজ থাকবেই থাকবে। আপনার এই যে যাত্রাটা এত অধ্যবসায় বা এইভাবে আপনি কঠোর প্রতিজ্ঞা করে প্রতিটি প্রতিজ্ঞায় আপনি পাশে করে এসছেন, এখানে কি আপনি বলতে পারেন আপনার পরিবার থেকে কোনো প্রেরণা? দেখেছি, কারণ বাবা ছিলেন কুস্তিগির এবং তখনকার দিনে পূর্ব বাংলার একজন নামস্তিক কুস্তিগির ছিলেন। তারপরে যখন মাটিছড়া বাগানে উনি মানে রিফিউজি হয়ে যখন বাংলাদেশ থেকে আমরা মানে পাকিস্তান থেকে আমরা চলে এলাম, তখন উনি মাটিছড়া বাগানে ইঞ্জিনিয়ার হিসাবে সেখানে জয়েন করলেন। এবং বাবাকে আমি প্রত্যেক দিন দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে মুগুর ভাজতেন, 2টা মুগুর একসাথে 2 হাতে নিয়ে মুগুর ভাজতেন, ডন বৈঠক দিতেন। এগুলো আমি বসে বসে দেখতাম এবং ইন্সপিরেশন পেয়েছিলাম, কারণ তখন আমি খুবই মানে শারীরিক দিক দিয়ে মোটামুটি অক্ষমই বলা যায়, যে হাঁটতে ফিরতেও আমার যেন মানে মনে হয় যেন আমি পড়ে যাবো, এরকম অবস্থা ছিল। যার জন্যে আমি ব্যায়াম শুরু করলাম এবং এই ইন্সপিরেশনটা অ্যাকচুয়ালি বাবার কাছ থেকে পেয়েছি, বাবার কাছ থেকে। শিলচরের ব্যায়াম বিদ্যালয় থেকে আপনাদের মতো কাউকে আপনারা উত্তরসূরি হিসেবে তৈরি করেছেন? একজন ছিল, একজন না 2জন ছিল। একজন ছিল ভাস্কর দত্ত, আরেকজন ছিল মনীষেনা সিনহা, সিঙ্গারির ও ব্যায়াম করতো, খুব ভালো বডি ছিল, কিন্তু আলটিমেটলি ওরা ছেড়ে দিল, মানে ব্যায়ামের থেকে ছেড়ে দিল। আমি তো এখনও সত্যি কথা বলতে কি আমি এখনও সকালে 1 ঘন্টা বিকেলে 1 ঘন্টা এক্সারসাইজ এখনও করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, কারণ না হলে শরীরটাকে মেনটেন করা যাবে না। এবং এখন যদি কোনো দিন ব্যায়াম করতে না পারি তাহলে রাত্রে আমার ঘুমের ডিস্টার্ব হয়, ভীষণ ডিস্টার্ব হয়, যার জন্য ব্যায়াম আমার
করতেই হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এবং এই আমার যতদিন আমি বাঁচবো আমি আশা করি মানে উপরার যদি না নেন তাহলে যতদিন বাঁচবো আমি ব্যায়াম চালিয়ে যাব, ব্যায়াম ছাড়বো না। তাহলে শিলচরে তাহলে কি আমরা শিলচরে ভবিষ্যৎ- এখন না এখন শিলচরে অনেক বডি বিল্ডাররা আছেন, আচ্ছা। বিভিন্ন ক্লাবে আছে, কিন্তু কারো ক্লাবে আমি যাই না কারণ আমি গেলে পরে ক্লাবের যারা বেশিরভাগ ইনস্ট্রাক্টর যারা এরা তো আমারই স্টুডেন্ট, যাই না এর জন্য যে গেলে পরে ওদের আর্থিক কিছুটা ক্ষতি হয়ে যায়, কারণ আমি ওদেরকে প্রোটিন খাইতে মানে খাওয়ার জন্য না করি যে প্রোটিন খাবে না এই খাবে না নিজের ইয়েতে চলো। তো এতে গিয়ে অনেক সময় দেখা যায় যে স্যার তো একদিন আমি বললাম যে দেখ আমি এলে পরে তোদের তো অসুবিধা হবে, আমি বুঝি সেটা, তোদের এটা আমি ইয়ে করি না, তবুও তোরা যেহেতু ইনস্ট্রাক্টর আমি বলি যে কাউকে প্রোটিন মানে পাউডার না করবি খেতে, কারণ এতে গিয়ে কিডনিটা ড্যামেজ হয়ে যায়। কাজে কিডনি ড্যামেজ মানে শরীরের প্রধান অঙ্গ যদি ড্যামেজ হয় তাহলে তার ব্যায়াম করার কোনো মানে হয় না। অনেক মূল্যবান কথা আপনি বলছেন। তাহলে তো ওরা কি সেই খাবে প্রোটিনের হ্যাঁ বদলে? ওইটাই ওদের কাছে আমার ওইটাই যে তোমরা ব্যায়াম করো, যে যা করো, ইনস্ট্রুমেন্ট না করো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, মর্নিং ওয়াক করো, কোনো প্রবলেম না, কিন্তু ভুলেও প্রোটিন পাউডার খাবে না। কারণ আমাদের অর্গান যেগুলো আছে শরীরের ভিতরে এই সব কিছু শরীরের প্রয়োজনীয় সব কিছু তারাই তৈরি করে। আজকে বাইরে থেকে প্রোটিন যদি আমি খাই তাহলে আমার যে অর্গানে প্রোটিন তৈরি করা দরকার সে সেটা করবে না, সে সাপ্লাই দেবে না, বাইরের থেকে সাপ্লাই দিতে গিয়ে ওই গ্ল্যান্ডটা তো নষ্ট হয়ে যাবেই, উল্টো কিডনিটা ড্যামেজ হয়ে যায়। বাহ, অনেক কাজেই মূল্যবান কথা সেটা বললেন। সেটা সবাইকে আমি বলি যে প্রোটিন খেও না, প্রোটিন পাউডার খেও না। আচ্ছা, আপনাকে একটা আমাদের বিশেষ মনে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনি তো শুধু ব্যায়ামবেরই নন, যতটুকু আমরা জেনেছি আপনি একজন শিল্পীও, কারণ আপনি অনেক নাটক করেছেন, অনেক কলাকৌশলী আপনার কাছে রয়েছে। যদি এই ব্যাপারে কিছু বলেন, কারণ এটা আমাদের জানা অত্যন্ত দরকার, নতুন প্রজন্মকেও জানা। হ্যাঁ, নাটকটা মানে যাত্রা থেকেই নাটকের আমার যাত্রা দেখতে দেখতে বাবা দাদা যখন করতেন যাত্রা দেখতাম, মনে হতো আমিও যদি করতে পারতাম, এবং ওই যে ইয়েটা ওর থেকেই আমার ইন্সপিরেশন হয়েছিল যে আমি নাটক করব, এবং নাটক শুরুও করেছি অনেকগুলো নাটকই করেছি, অন্তত না হলেও তো সদস্য নাটক তো আমি করেছি, পরিচালনাও করেছি, অল ইন্ডিয়া কম্পিটিশনে পরিচালনা দুবার, নাট্য পরিচালক হিসাবে দ্বিতীয় পুরস্কার পেয়েছি, পরিচালক সেকেন্ড, দুবারই পেয়েছি পরপর দুবার। আর রূপমের সাথে আমি জড়িত আছি, কালচারাল ইউনিটের সাথেও আমি জড়িত আছি, আমি কালচারাল ইউনিটের লাইফ প্রেসিডেন্ট, আর রূপমে এখন আমি রূপমের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, নতুন প্রজন্মর জন্য ধরুন যারা ব্যায়াম করছে আর বা যারা করছে না তাদের জন্য আপনার বিশেষ, দেখুন মানে শরীরটাকে ভালো রাখতে গেলে ব্যায়াম করাটা দরকার, কিছুটা শারীরিক পরিশ্রম দরকার। এখন ঘুম থেকে উঠলাম 7টার সময়, তারপর কাজে বেরোতে 8টা সাড়ে 8টা, মানে ব্যায়াম কোনো কিছুই হলো না, এতে গিয়ে শরীরটা আস্তে আস্তে বসে যায়। কাজে শরীরটাকে চালিয়ে নিতে হয়। তো এইটার জন্যে যে যা পারে, কেউ দৌড়াতে পারে, সকালে উঠে দৌড়া, কেউ মর্নিং ওয়াক করে, মানে স্পিডে হাঁটা, সেটাও করতে পারে, কোনো প্রবলেম না। আর যদি ব্যায়াম করে তাহলে যোগাসনও করতে পারে। যোগাসনটা সবচেয়ে ভালো, কারণ অনেকেই ইনস্ট্রুমেন্ট না করলেও যোগাসনে কিন্তু শরীরের যা মানে লাভ হয় সেটা ইনস্ট্রুমেন্টে হয় না। ইনস্ট্রুমেন্ট তো শুধু মাসলস তৈরি করে, আর তো কিছু না। কিন্তু যোগাসন তো মানে কী বলবো, যেমন পড়াশোনা শুরু করতে গেলে যেমন আমাদের ও আর রসই দীর্ঘ এগুলো শিখতে হয়, তো যোগাসনটাও এই ধরনের ব্যায়ামের আদি জিনিস যোগাসন। কাজে যোগাসন ছাড়া ব্যায়াম সার্থক হতে পারে না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ব্যায়াম সম্পর্কে এবং আগামী প্রজন্মের জন্য উনি যে বার্তা রাখলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা সবাই জানি যারা ব্যায়াম করে প্রোটিনের উপরে একটা আধিপত্য থাকে, কিন্তু সেটা কতটুকু হানিকারক সেটা আজকে আমরা ওনার মুখ থেকে শুনে নিশ্চিন্ত হলাম। এবং সেই সাথে যেভাবে ওনার নাট্য জীবন সেটাকেও আমরা আজকে ভালো করে জানতে পারলাম। আশা করি আপনাদের প্রত্যেকের অত্যন্ত ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সুস্থ সুন্দর আরও দীর্ঘায়ু জীবন এবং এইভাবেই সবল সচল থেকে সমাজকে আরও কিছু দিয়ে যান এবং আপনি ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।